হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 20-তে। এই পর্ব শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলি, আসলে কিছুদিন পরেই আমার কলেজে এক্সাম শুরু হচ্ছে, তো সেই কারণে এখন আমার পক্ষে ডেলি কাজ করাটা একটু মুশকিল হচ্ছে, তাই ভিডিও একটু কম আসছে। কিন্তু তবুও ভিডিও কোন কোন দিন আসবে সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে জয়েন করে নিন, সেইখানে আপনারা সবাই আমাদের ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেতে থাকবেন। তাহলে যাই হোক, চলো শুরু করি আজকের পর্ব। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জেজু আইল্যান্ড থেকে অনেকটা দূরে চায়নার দিকে একটা ছোট্ট জাহাজের ক্যাপ্টেন আর আরেকজন কথা বলতে থাকে। তারা আলোচনা করে যে সাউথ কোরিয়া আর জাপান মিলে জেজু আইল্যান্ডে রেড করছে, কিন্তু তার জন্য চীনের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এখন সেই জাহাজের ক্যাপ্টেন বলে, হ্যাঁ, এই রেডটা মেন করছে গত, কারণ সে একটা ন্যাশনাল লেভেল হান্টার হতে চায়। আগের সমস্ত ন্যাশনাল লেভেল হান্টারই এক একটা করে এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করেছে, কিন্তু গত অনেক পাওয়ারফুল হওয়া সত্ত্বেও সে কোনো এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করেনি। তাই এইটা করে হয়তো সেই ন্যাশনাল লেভেল হান্টারটা হতে চায়। কিন্তু ক্যাপ্টেন এই সময় একই সঙ্গে এটাও বলে গত রিচুর এখনো অনেক বাকি আছে। আর তার পাশের লোকটা যখন জিজ্ঞাসা করে এরকম কেন, তখন সেই ক্যাপ্টেন বলে, তুমি আমাদের চায়নার টপ হান্টার লিউ জিগ্যাংকে কখনো অ্যাকশন করতে দেখোনি, তাহলে বুঝতে পারতে। অন্যদিকে জেজু আইল্যান্ডে এখন আমরা দেখতে পাই যে গত তার টিমের এস র্যাঙ্কের হান্টারগুলোর মৃত বডি খুঁজে পায়, যেইটা দেখে সে একেবারেই হতবাক হয়ে পড়ে। সে এই সময় কলে এই ঘটনাটা জানায়, আর একই সঙ্গে এটাও বলে কোনো ব্যাপার না, হয়তো এই সমস্ত হান্টারগুলো অত পাওয়ারফুলি ছিল না। এখন অন্য পাশ থেকেও তার কাছে একই রকমেরই উত্তর আসে, ঠিকই বলেছেন স্যার, যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে আছেন ততক্ষণ আমাদের ওরকম দু একটা হান্টার গেলেও কোনো কিছু যায় আসে না। এরপরে গত কলে অন্য ব্যক্তিটাকে এটা জানায় কিছুক্ষণ আগে রেডিও সিগন্যাল নিয়ে একটু প্রবলেম হয়েছিল, সেই কারণে এখন সমস্ত পিঁপড়ে উড়ে কুইনের কাছে চলে গেছে। যেইটা শুনে সে এখন গতকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার কি মনে হয় সাউথ কোরিয়ান টিমরা কি ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারবে? যার উত্তরে গত বলে, আমার যে মনে হচ্ছে সাউথ কোরিয়ান টিমের ওখান থেকে বেঁচে ফিরে আসার সম্ভাবনা প্রায় 0%। যেইটা শুনে অন্য ওই লোকটা কলে বলে, ব্যাস, তাহলে তো আমাদের প্ল্যান ঠিকঠাক মতনই কাজ করলো। সাউথ কোরিয়ার সমস্ত এস র্যাঙ্ক হান্টাররা এখন এখানেই মারা যাবে, তাহলে তোমাদেরও আর দেরি করে লাভ নেই, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। এরপরে গত সেখানে থাকা আরও দুটো হান্টারকে তার সঙ্গে যেতে বলে, আর এটা বলে যে তারা এই সমস্ত বডিগুলো পরে এসে নিয়ে যাবে। কিন্তু এরই মধ্যে সেই মারাত্মক শক্তিওয়ালা পিঁপড়েটা সেইখানে চলে আসে, আর সেখানকার একটা মেয়ের গলা নিমেষের মধ্যেই উড়িয়ে দেয়। যেটা দেখে গত বুঝতে পারে যে এইটা কোনো সাধারণ পিঁপড়ে না, তাই সে তার সঙ্গে নিজে লড়াই করার সিদ্ধান্ত নেয়, আর তার পাশের ছেলেটাকে বলে সেখান থেকে চলে যেতে। আর এখন সেই পিঁপড়েটা গতর সামনে চলে আসে আর থেকে জিজ্ঞাসা করে, তুমি কি কিং? গত এটা দেখে খুবই অবাক হয় যে এত বড় একটা পিঁপড়ে তা আবার মানুষের মতনই কথা বলতে পারছে। আর এরপরেই সে সেই পিঁপড়েটাকে উত্তরে জানায়, হ্যাঁ, আমি হলাম কিং। আর এটা বলা মাত্রই পিঁপড়েটা গতর ওপর অ্যাটাক করতে 1 সেকেন্ডও দেরি করে না। গত এই সময় বুঝতে পারে যে এই পিঁপড়েটার পাওয়ার অসাধারণ, সে এই রকমের পাওয়ার এর আগে কোনোদিনও ফিল করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাউথ কোরিয়ান টিমের এই সময় গুহার ভেতরে অবস্থা খুবই খারাপ ছিল। এখন মিন মিয়ঙ্গু সেই এস র্যাঙ্কের হিলারটা সবাইকে হিল করার চেষ্টা করছিল, কিন্তু তাও সবাই পুরোপুরি নর্মাল হতে পারছিল না, কেননা সবারই আঘাতগুলো ছিল খুবই জোরালো। আর এখন তারা সবাই তাকিয়েছিল জং ইনের দিকে, সবাই ভাবছিল যে সেই মাত্র একজন যে তাদেরকে বাঁচাতে পারে। কিন্তু এই সময় জং ইনের পক্ষেও এতগুলো পিঁপড়েকে একসঙ্গে মারা খুবই মুশকিল হচ্ছিল। আর এখন গুহার ভেতরে হঠাৎই বায়াকিওনোর চোখে পড়ে একটা শ্যাডো বিস্ট। আর এদিকে সাউথ কোরিয়ার মেন শহরে আমরা সাং জিনভোকে দেখতে পাই রাস্তায়, সে বলছে এক্সচেঞ্জ, অর্থাৎ সে তার শ্যাডো এক্সচেঞ্জ স্কিলের ব্যবহার করছে। অন্যদিকে গুহার ভেতরে এই সময় ক্যামেরাম্যান তো বুঝিয়ে যায় যে সে এখন মরেই যাবে। সে ভাবে, আমি ওনাকে লাস্ট বলে আসলাম আপনি খাবার খেয়েছেন কিনা, আমি যদি জানতাম যে এখানে এরকম হবে তাহলে আমি হয়তো আরও অনেক কথা বলে আসতাম। এই সময় সে তার বাবার কথা মনে করছিল, কিন্তু এরপরে যখন পিঁপড়েগুলো তার সামনে এগিয়ে আসে পিঁপড়েরা তাকে মারতে পারে না, তার আগে একটা শ্যাডো বিস্ট পিঁপড়েটাকে মেরে ফেলে। আর আমরা দেখতে পাই যে সেই শ্যাডো বিস্টটা অন্য কেউ না, বরঞ্চ আমাদের ইগ্রিস। এখন অন্যদিকে যে টিভি চ্যানেল থেকে সবকিছু টেলিকাস্ট হচ্ছিল, সেই টিভি চ্যানেলের ম্যানেজার এখন ভাবে আমাদের সমস্ত এস র্যাঙ্ক হান্টারদেরকে শুধুমাত্র একটা পিঁপড়ে অবস্থা খারাপ করে ফেললো, আর এই কারণেই তারা টেলিভিশনে টেলিকাস্ট বন্ধ করে দেয়, যার কারণে তাদের কাছে ভিউয়ার্সদের থেকে প্রচুর পরিমাণে কল আসতে শুরু করে। কিন্তু ম্যানেজার এই সময় বলে, আমাদের এখন কিচ্ছু করার নেই, আমাদের সমস্ত এস র্যাঙ্ক হান্টাররা ওখানে মার খাচ্ছে, আমরা কি টিভিতে সেটা দেখাবো? আর এই সময় সেখানকার অন্য একটা ছেলে বলে, স্যার, এই গুহাতে আরও একটা নতুন হান্টার এসেছে। আর তাকে দেখে এই সময় ম্যানেজার বলে, ঠিক আছে, তাহলে এক্ষুনি আবার লাইভ টেলিকাস্ট শুরু করো। কিন্তু এই সময় ওই এমপ্লয়িটা বলে,
এখন যদি আমরা টেলিকাস্ট করি তাহলে তো আমাদের কাছে এডিট করার কোনো সময়ই নেই। যেটা শুনে ম্যানেজার বলে কোনো দরকার নেই এডিট করার, আমরা একেবারে লাইভ দেখাবো, তাতে যা হবে হবে। আমাদের ভাগ্য এখন এই একটা ছেলের উপরে নির্ভর করছে। আমরা দেখতে পাই যে গুহার ভেতরে এই সময় সাং জিনবো তার সমস্ত শ্যাডো বিস্টদেরকে নিয়ে প্রস্তুত হয়ে যায়। এখন প্রথমেই তার শ্যাডো বিস্ট আয়রন এত জোরে চিল্লায় যে সেখানকার অনেকগুলো পিঁপড়ে একেবারেই মরে যায়। আর এরপরে সাং জিনবো তার 2 হাতে 2টো ড্যাগার নেয়, যে দুটো সে ডিমন্স ক্যাসেলের থেকে পেয়েছিল, নিয়ে সেও এখন প্রস্তুত হয়ে যায় লড়াই করার জন্য। আর পরপর সমস্ত পিঁপড়েকে নিমেষের মধ্যেই মেরে ফেলে। সে পুরো জায়গাটাকে একবারই খালি করে দেয়। এই সময় ডংবুক তাকে চিনতে পারে না। সে বলে এইটা আবার কে আসলো, কে লড়াই করছে? কিন্তু বায়াকিওনো সাং জিনবোকে চিনতে পেরে যায়। সে বলে যাক, ভালোই হয়েছে, এবার আমাদের বেঁচে ফেরার সুযোগ আছে। এখন এই সময় ইগ্রিস, আয়রন, ট্যাঙ্ক সমস্ত বিস্টরা পিঁপড়েদের সঙ্গে লড়াই করছিল। আর যতগুলো পিঁপড়ে মারা গেছিল সাং জিনবো কোনো রকমের দেরি না করে তাদেরকেও শ্যাডো বিস্ট বানিয়ে নেয়। যেটা দেখে ক্যামেরাম্যান তো এই সময় পুরোপুরিভাবে হতবাক হয়ে যায়। সে ভাবে পিঁপড়েগুলো কি আবার বেঁচে উঠলো নাকি, তাও আবার কালো হয়ে। এদিকে টেলিভিশনের টিমে থেকে এই সময় ক্যামেরাম্যানকে বলতে থাকে এই গুহার ভেতরে ওগুলো কি হচ্ছে, তাড়াতাড়ি এক্সপ্লেন করো। সবাই এই সময় টিভিতে দেখার জন্য বসেই রয়েছে, কিন্তু ক্যামেরাম্যান বলে সে নিজেই তো বুঝতে পারছে না, সে অন্য কাউকে কি করে বোঝাবে। সে শুধুমাত্র এইটা দেখছিল যে যে সমস্ত পিঁপড়েগুলো আবার বেঁচে উঠলো তারা এখন অন্য পিঁপড়েগুলোকে মারছিল। এই সময় সাং জিনবো একবার সমস্ত হান্টারদের কাছে আসে আর তাদের সবাইকে একটা করে পোষণ দেয় আর বলে তোমরা সবাই এটা খেয়ে নাও, বাকি সবকিছু আমরা পরে এক্সপ্লেন করব, এখন আমি বেশি কথা বলতে পারছি না। আর তার কথা মতো সবাই সেটা খেয়েও ফেলে আর সঙ্গে সঙ্গেই তাদের পুরো বডি একেবারেই হিল হয়ে যায়। কিন্তু চাহিনের জ্ঞান এখনো ফেরে না, সে এখনো পর্যন্ত অজ্ঞান হয়েই থাকে। সাং জিনবো বুঝতে পারে যে তার একার পক্ষে এ সময় চাহিনকে হিল করা সম্ভব না, কেননা তার আঘাতটা সত্যিই খুবই ডিপ লেগেছিল। এই সময় সাং জিনবো ডংবুককে বলে এই জায়গাটা একদমই ভালো না, আরও পিঁপড়ে আসার আগে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু এরপরে সেখানে চলে আসে সেই পিঁপড়েটা, যে পিঁপড়েটা এতক্ষণ ধরে কিংকে খুঁজছিল। সে এই সময় বলে তোমাদের কিং তো বাইরেও নেই, বাইরে আমি যাকে পেলাম সে তো নিজেকে কিং বলল, কিন্তু ও আসলে কিং না, আসলে তোমাদের কিং কে সেটা আমাকে বলো। আর তার এই সমস্ত কথা শুনে বায়াকিওনো ভাবে তাহলে কি বাইরে ওর সঙ্গে দেখা হয়েছিল গতর, তাহলে ও কি গতকেও মেরে ফেললো। এই সময় সাং জিনবো এই পিঁপড়েটা দেখে ডংবুককে বলে চাহিনের খেয়াল রাখার জন্য, আর সে তার দিকে এগিয়ে যায়। আর সাং জিনবো এই সময় এটাও বুঝতে পেরে যায় যে এই পিঁপড়েটাই গতকে মেরেছে। এখন এই পিঁপড়েটা সাং জিনবোর সামনে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিং? তার কথা বলা দেখে সাং জিনবো প্রথমে একটু অবাক হয় যে এই আবার কেমন বিস্ট যে কিনা কথা বলতে পারে। আর এদিকে এখন এই বড় পিঁপড়েটাও সাং জিনবোকে দেখে বুঝতে পারে যে এই মানুষটার প্রেজেন্স বাকি সবার থেকে আলাদা, হয়তো এটাই কিং। আর এইটা ভেবে সে চিল্লাতে শুরু করে, যেটা দেখে সাং জিনবো বলে হ্যাঁ, এইবার তোমাকে একটা বিস্টের মতো লাগছে। এখন আমরা 5 মিনিট আগের একটা ঘটনা দেখতে পাই, যে সময় জুহি আর মিস্টার সং তার ফোনে টেলিকাস্টটা দেখছিল, কিন্তু হঠাৎই টেলিকাস্টটা বন্ধ হয়ে যায়। তারা এই সময় কোনো রকম আন্দাজা করতে পারে না যে গুহার ভেতরে এখন কি হচ্ছে। কিন্তু এই সময় তারা অন্য নিউজ চ্যানেলে মিন বিয়ঙ্গুর মরে যাওয়ার কথা দেখতে পায়। আর তারা এটাও বলছিল যে সমস্ত হান্টাররা সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবে কিনা, এটা নিয়ে একটু সন্দেহ হয়ে আছে। আর কিছুক্ষণ পরেই আবার লাইভ টেলিকাস্ট শুরু হয় আর একটা অচেনা হান্টার সেইখানে এসেছে বলে সবাইকে বলা হয়। কিন্তু যারা সাং জিনবোর সঙ্গে রেড গেটে গিয়েছিল তারা চিনে যায় যে এটা হলো সাং জিনবো। অন্যদিকে সুগিমোটো এই সময় বসে বসে ভাবতে থাকে যে গত লাস্টবার বলল আমি হলাম কিং, তারপর থেকে সে আর গতর কোনো আওয়াজ পাচ্ছে না। তার মানে ওই পিঁপড়েটা যে কিনা মানুষের মতো বলতে পারে সে গতকে মেরে ফেললো। এই সময় জাপানিজ হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাতসুমোটো খুবই রেগে যায়। সে বলে কি ওই মনস্টারটা দেখি, ও কোথায় আছে এখন? আর তারা এই সময় দেখতে পায় যে সেই বড় পিঁপড়েটা এখন চলে গেছে আবার কুইনের কাছে। এখন চেয়ারম্যান তো এটা দেখে অবাক হয় যে সাউথ কোরিয়ান টিম এখনো বেঁচে আছে। আর তারা এই সময় দেখতে পায় যে গুহার ভেতর থেকে এই সময় প্রচুর পরিমাণে মানা পাওয়ার পাওয়া যাচ্ছে, যেটা দেখে চেয়ারম্যান বলে তুমি এক্ষুনি টিভিটা চালাও, আমি লাইভ এটা দেখতে চাই। অন্যদিকে সাং জিনবোর বাড়িতে এই সময় সাং জিনবোর মা জিনাকে ডাকে আর বলে দেখো তো টিভিটা একদমই চলছে না। যেটা শুনে জিনা বলে টিভি চলছে না ঠিক আছে, আর দাদা কই? যার উত্তরে তার মা বলে সাং জিনবো তো বললো সে কোথায় যাচ্ছে, সে নাকি কিছুক্ষণ পরেই ফিরে আসবে। তার এই কথা শুনে জিনার এই সময় সন্দেহ হয় আর সে তার ফোন খুলে দেখতে পায় যে সাং জিনবো এখন গুহার ভেতরে রয়েছে। এদিকে মিস্টার গৌ এখন টিভিতে দেখতে পায় যে সাং জিনবো সেইখানে গেছে, যেটা দেখে তিনি খুবই এক্সাইটেড হয়ে পড়ে। আর এখন আমরা আসি মেইন জায়গাতে সাং জিনবোর কাছে। সাং জিনবোর সঙ্গে এখন সেই পিঁপড়েটা লড়াই শুরু হয়। নিমেষের মধ্যেই আশেপাশের মাটি ভাঙতে শুরু করে। আর এই সময় সাং জিনবো সেই বড় পিঁপড়েটাকে একদম সামনে থেকেই টক্কর দিচ্ছিল, যেটা দেখে জং ইন বলে একটা মেজ টাইপ হান্টারের কোনোদিনই তার এনিমির এত কাছে যাওয়া ঠিক না। আর বায়াকিওনো এই সময় একই কথাই বলে যে সাং জিনবো নাকি পিঁপড়েটাকে আন্ডার এস্টিমেট করছে।
তার জন্য হয়তো এটা একটা বিশাল বড় ভুল হতে পারে। এদিকে আমরা দেখতে পাই যে ওই পিঁপড়েটা এখন বলছে তুমি খুবই কমজোরি, তুমি আসলে কিং নও। কিন্তু এরপরে সাং জিনবো আবার তার সামনে চলে আসে, আর এই সময় সেই পিঁপড়েটাকে এত পাওয়ারফুল একটা ঘুষি মারে যে সে পেছনে দূরে ছিটকে গিয়ে পড়ে। তার এইরকম স্ট্রেংথ দেখে এই সময় সমস্ত এস র্যাঙ্ক হান্টাররা চমকে যায়। ডংবুক এই সময় জং ইন আর বায়োকিয়নকে জিজ্ঞাসা করে তোমরা কি একদম শিওর যে ও একটা মেজ টাইপের হান্টার? এখন বায়োকিয়নো বলে আমি জানতাম যে সাং জিনবো অনেক পাওয়ারফুল, কিন্তু এতটা পাওয়ারফুল সত্যি কথা বলতে গেলে আমিও ভাবিনি। ওদিকে আমরা দেখতে পাই যে পিঁপড়েটা এই সময় হার মানে না, সে আবার দ্রুত এগিয়ে এসে সাং জিনবোকে অ্যাটাক করে। আর এখন সাং জিনবো তার হাতের মাধ্যমে তার অ্যাটাকটাকে আটকে ফেলে আর আবার সেরকম একটা ঘুষি মারে, কিন্তু এইবার আবার ওই পিঁপড়েটা সেটাকে আটকে নেয়। কিন্তু তার পরের মুহূর্তে সাং জিনবো আবার তার মাথায় আরো একটা ঘুষি মারে। আর এদিকে ওই ক্যামেরাম্যানের তো এখন বুদ্ধি শেষ, তার পক্ষে এখন ওখানে দাঁড়ানোটাই একটা মুশকিল ব্যাপার। ওদিকে আমরা দেখতে পাই যে পিঁপড়েটার চামড়া এই সময় ভাঙতে শুরু করে। সে বুঝতে পারে যে তার অপোনেন্টের স্ট্রেংথ খুবই বেশি, সে তার সামনে হেরে যাচ্ছে। আর এখন সাং জিনবো যখন আবার তার উপরে অ্যাটাক করতে যায়, সেই সময় সেই পিঁপড়েটা কোনো রকম ভাবে সাং জিনবোর শরীরে একটু বিষ ঢুকিয়ে দেয়, আর এই বিষটা খুবই পাওয়ারফুল ছিল। এখন সেই পিঁপড়েটা সাং জিনবোর সামনে এসে বলে তুমি তোমার বেস্ট ট্রাই করেছো, খুব ভালো, কিন্তু এখন তোমাকে মরতে হবে। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা মেয়ে গতর সঙ্গে যে হান্টারটা ছিল তাকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, আর আমরা দেখতে পাই যে সেই হান্টারটা খুবই ভয় পেয়ে রয়েছে। সে বলে অনেকগুলো এস র্যাঙ্ক আর গত কেন, ওটা একটা মনস্টার, পুরো মানব জাতি মিলেও ওই মনস্টারটাকে মারতে পারবে না। আর তার এই কথা শুনিয়ে এই সময় মেয়েটা খুবই রেগে যায়। সে বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার সঙ্গে কথা বলাটাই বেকার। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই পিঁপড়েটা যখন সাং জিনবোকে ধরতে যাবে, সেই সময় সাং জিনবো তার হাত ধরে ফেলে আর তাকে আবার সে একটা পাওয়ারফুল ঘুষি মারে। আর আমরা দেখতে পাই যে ওই বিষটা খুব পাওয়ারফুল হলেও সাং জিনবোর শরীরে সেটা কাজ করে না, তার শরীরে কোনো রকমের বিষই কাজ করে না। এই সময় সাং জিনবো বুঝতে পারে যে পিঁপড়েটার অবস্থা এখন খুবই খারাপ, কারণ সে তার সব থেকে পাওয়ারফুল বিষ দিয়েও সাং জিনবোর কিচ্ছু করতে পারলো না, তাই সে এখন একটু নার্ভাস হয়ে রয়েছে। অন্যদিকে তার টিমের বাকি এস র্যাঙ্কের হান্টাররাও এই সময় নার্ভাস হয়েই রয়েছে, তারাও বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে এবং শেষ পর্যন্ত কি হবে। এখন সাং জিনবো ঠিক করে যে সে এই লড়াইটা খুব তাড়াতাড়ি শেষ করবে। এই বলে সে পিঁপড়েটাকে অ্যাটাক করতে যায়, কিন্তু পিঁপড়েটা হঠাৎই উধাও হয়ে যায়। সে দেখতে পায় যে পিঁপড়েটা আকাশে উড়ে গেছে তার ডানার সাহায্যে। এখন পিঁপড়েটা ওপরে উড়তে উড়তে ভাবতে থাকে এর সঙ্গে আমি স্ট্রেংথে পারবো না, আর এর শরীরে পয়জনও কাজ করে না, তাহলে আমাকে এখন জিততে গেলে আমার স্পিডের ব্যবহার করতে হবে। তাই আমি এখন আমার পুরো এনার্জি ব্যবহার করব আমার স্পিডের জন্য। এখন সাং জিনবো তার হাতে ডিমন্স কিং এর দুটো ড্যাগার নিয়ে নেয় আর প্রস্তুত হয়ে যায় লড়াই করার জন্য। এদিকে ওই পিঁপড়েটা এখন বিশাল স্পিডের সঙ্গে সাং জিনবোকে অ্যাটাক করতে আসে, কিন্তু সাং জিনবো এই অ্যাটাকটাও ডজ করে ফেলে, যেটা দেখে ওই পিঁপড়েটা তো একেবারে অবাক হয়ে যায় যে সে তার ফুল স্পিডের ব্যবহার করলো, কিন্তু এই বড় সাং জিনবো তার অ্যাটাকটা ডজ করে ফেললো। আর শুধুমাত্র ডজ করাই না, এখন সাং জিনবো তাকে পরে অ্যাটাকও করে। এখন পিঁপড়েরা সাং জিনবোকে মেরে একটু দূরে ছিটকে ফেলে দেয়, কিন্তু সাং জিনবো সেখান থেকে আবার সঙ্গে সঙ্গে ফিরে আসে তাকে অ্যাটাক করার জন্য। আর তারা দুজনেই এই সময় দুজনকে বিশাল স্পিডের সঙ্গে অ্যাটাক করতে থাকে। পিঁপড়েটা বুঝতে পারে যে সাং জিনবোর স্পিড তার থেকেও বেশি, আর এদিকে সাং জিনবো বুঝতে পারে যে এই পিঁপড়েটা ডিমন্স কিং এর মতনই পাওয়ারফুল, অথবা হয়তো তার থেকেও বেশি পাওয়ারফুল, কিন্তু আমি ডিমন কিংকেও হারিয়েছিলাম আর তারপরে আমার অনেক লেভেল আপ হয়েছে, তাই এই লড়াইয়ের শেষ তো আমার হাতেই। এই বলেই সে তার দুটো ড্যাগারের ব্যবহার করে পিঁপড়েটার বাইরের খোলসটাকে পুরো ভেঙে চুরে ফেলে, আর তারপরে তার স্কিল ক্রিটিক্যাল অ্যাটাকের ব্যবহার করে আর একটা ফাইনাল অ্যাটাক করতে যায় সেই পিঁপড়েটার উপরে। আর এখন সে দেখতে পায় তার স্কিল ক্রিটিক্যাল অ্যাটাক এখন ম্যাক্সিমাম লেভেলে চলে যায়, কিন্তু যখন সে এই অ্যাটাকটা পিঁপড়েটাকে করতে যায় তখন সেই পিঁপড়েটা পালাতে শুরু করে, কিন্তু সে পালিয়ে কোথাও যেতে পারে না, সে লাগাতার পিঁপড়েটার উপরে অ্যাটাক করে। পিঁপড়েটা এখন ভাবতে থাকে আমি একটা মানুষের কাছে কি করে হেরে যেতে পারি, এরকম হতেই পারে না। এই বলেই সে বিশাল জোরে চিল্লিয়ে ওঠে আর সেখানকার সমস্ত পিঁপড়ে তার কাছে চলে আসে। আর তারপরে সে সাং জিনবোর দিকে তাকিয়ে বলে এবার কি করবে তুমি, কিন্তু সাং জিনবো এখন পিছিয়ে থাকে না, সেও তার সমস্ত শ্যাডো সোলজারদেরকে ডেকে আনে। আর সেইখানে এখন শ্যাডো বিস্টদের সঙ্গে অতগুলো পিঁপড়ের একটা লড়াই শুরু হয়ে যায়। এখন সে তার সব থেকে পাওয়ারফুল শ্যাডো বিস্ট টাস্ককেও সেখানে ডাকে, আর টাস্কও এখন তার হিম অফ জায়েন্টস হিম অফ ড্রাগনের মাধ্যমে সমস্ত পিঁপড়েদেরকে অ্যাটাক করতে থাকে। তার এই হিম অফ ড্রাগন অ্যাটাকে দ্বীপের সেই পাহাড়টা ফুটো হয়ে যায়। লিম আর ডংবুক তো এটা দেখে বিশ্বাসই করে না যে এইটা কোনো স্যামন বিস্ট। অন্যদিকে সেই পিঁপড়েটা এখন বলতে থাকে আমার যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে আমি এখানকার কিং, আর আমার রাস্তায় যে আসে আমি তাকেই মেরে ফেলি, তাহলে এখন কেন এরকম হচ্ছে। আর এই সময় সে সাং জিনবোকে তার সামনে দেখতে পায় আর সে বুঝতে পারে যে তার এখন এখান থেকে পালিয়ে যাওয়ার দরকার, তাকে যদি বাঁচতে হয় তাহলে এখন তাকে এখান থেকে পালাতেই হবে। আর এই সময় সাং জিনবো লক্ষ্য করে যে পিঁপড়েটা কোনো একটা হিলিং পাওয়ারের ব্যবহার করে। সে ভাবে যে সে কি মিন বিঙ্গুকে খেয়ে ফেলেছে,
তাই তার হিলিং পাওয়ারটা ব্যবহার করতে পারছে। আর এরপরেই পিঁপড়েটা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সাং জিনভো তার কমান্ডার্স টাচ স্কিলের মাধ্যমে তাকে আবার মাটিতে টেনে ফেলে দেয়। আর এখন তার নতুন স্কিল মাল্টিডেটের ব্যবহার করে সেই পিঁপড়েটার উপরে অ্যাটাক করে। আর এইবার সে সেই পিঁপড়েটাকে মেরে ফেলতে পারে, যেই কারণে এখন তার 2 লেভেল আপ হয়ে যায়। আর এখন সঙ্গে সঙ্গেই বায়াকিউনো তার কাছে আসে আর বলে যে মিস শাহিনের অবস্থা খুবই খারাপ। সে চাহিনের সামনে গিয়ে দেখতে পায় যে হ্যাঁ সত্যি চাহিনের অবস্থা খুবই খারাপ। তার এখন সঙ্গে সঙ্গে একটা হিলারের দরকার, কিন্তু এইখানে কোনো হিলার আছে বলে তো মনে হয় না। আর সে এখন তার এক্সচেঞ্জ স্কিলেরও ব্যবহার করতে পারবে না। তাই এই সময় সে তার সমস্ত শ্যাডো সোলজারদেরকে অর্ডার দিয়ে দেয় মিন বিয়ঙ্গুর বডি খোঁজার জন্য। আর একটা হাই অর্ক সঙ্গে সঙ্গে সেই কাজটা পুরো করে ফেলে, সে মিন বিয়ঙ্গুর বডি তার সামনে নিয়ে আসে। এদিকে সাং জিনভো ওই ক্যামেরাম্যানটাকেও ক্যামেরাটা বন্ধ করতে বলে, আর তারপরে সে মিন বিয়ঙ্গুর বডি থেকে তার শ্যাডোটা বের করার চেষ্টা করে। সে প্রথম 2বারই ফেল হয়ে যায়, সে মিন বিয়ঙ্গুর শ্যাডো বের করতে পারে না। কিন্তু তৃতীয়বার সে বলে তাকে এখানকার একটা মানুষকে বাঁচাতে হবে। আর তারপরে সে যখন অ্যারাইজ বলে সেইবার সেই মিন বিয়ঙ্গুর শ্যাডোকে বের করতে পারে। এখন বায়াকিউনো তার স্কিল দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি মৃতদেরকে কন্ট্রোল করতে পারো? আর এইখানেই শেষ হয় সোলো লেভেলিংয়ের পর্ব 20। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।